আজকে আমরা কথা বলবো এমন একটা পরাবাস্তব শিল্পকর্ম নিয়ে যা একটা পুরো প্রজন্মকে নাড়িয়ে দিয়েছে। টেলিফিল্ম, যে জীবন ফড়িংয়ের। গল্পটা শুরু হচ্ছে এমন একজনকে দিয়ে যে হুট করে কোত্থেকে যেন উদয় হয়, কথা বলে সব ধাঁধার মতো, যেন এই আধুনিক জীবনের ভেতরে সে এক অচেনা ভূত। এই মানুষটাকে বুঝতে পারা মানে হল আমরা আসলে যে দুনিয়াটা বানিয়েছি সেটারই একটা কঠিন সমালোচনাকে বোঝা। তো চলুন এই রহস্যটা একটু গভীরে গিয়ে দেখা যাক। তো আমরা প্রথমবার এই চরিত্রের সাথে পরিচিত হই, যার নাম সে বলছে মুদ্রা, আর নিজেকে দাবি করছে কঙ্কালের পাহারাদার হিসেবে। আর এই দারুণ চরিত্রটা করেছেন মিউজিশিয়ান প্রভুর রিপন। তার কথা বলার ধরনটা বেশ কাব্যিক, আবার খুব দার্শনিক। আর সত্যি বলতে প্রথম দিকে বেশ গোলমেলে লাগে, কিন্তু পরিচালক ঠিক এটাই চেয়েছিলেন, মানে তার প্রত্যেকটা কথার পেছনেই যেন একটা গভীর অর্থ লুকিয়ে আছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? তার এই অদ্ভুত খাপছাড়া কথাগুলোই আস্তে আস্তে আমাদের এই মডার্ন কর্পোরেট লাইফস্টাইলের একটা ধারালো সমালোচনা হয়ে ওঠে। মানে সে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সমাজের চোখে যেটাকে আমরা সিকিওর বা আদর্শ পার্টনার বলি, তার সাথে আমাদের বেঁচে থাকার আসল কারণটার তফাৎ কোথায়। একদিকে ক্যালকুলেশন আর স্ট্যাটাসের জীবন, আর অন্যদিকে জীবনের মানে খুঁজে বেড়ানোর একটা জার্নি। সোজা কথায় তার চরিত্রটা আমাদের সমাজের শেখানো সব বেসিক গোলগুলোকেই প্রশ্ন করে, যেমন ধরুন সিকিউরিটি, স্টেটাস, টাকা পয়সা। আচ্ছা, এই চরিত্রটাকে যদি আসলেই বুঝতে হয় তাহলে কিন্তু তাকাতে হবে শিল্পীর দিকেও। মানে যিনি এই চরিত্রটা করেছেন, প্রবর রিপন, সোনার বাংলা সার্কাস ব্যান্ডের সেই পরিচিত মুখ। আসলে তার নিজের ফিলসফিটাই হল পুরো টেলিফিল্মটা বোঝার আসল চাবিকাঠি, আর এটা খুব সুন্দরভাবে বোঝা যায় তার একটা কথা থেকে। রিপনের মতে পৃথিবীটা যদি হতাশজনক একটা জায়গায় থাকে তাহলে একজন সত্যিকারের শিল্পীর কাজে তো সেই হতাশাটাই ফুটে উঠবে, তাই না? তিনি এখানে একটা দারুণ উপমা ব্যবহার করেন। বলছেন, একজন ডাক্তার যেমন রোগীকে ডিপ্রেসড করে না, বরং তার রোগটা ডায়াগনস করে, ঠিক তেমনি একজন শিল্পীও দুনিয়াটাকে দুঃখী বানায় না। সে শুধু সভ্যতার অসুখটা দেখিয়ে দেয়, যাতে আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারি। আর এই ভাবনাটাই আমাদের নিয়ে আসে রিপনের কাজের একদম কোর কনসেপ্টে, একটা মেটাফোর, যা দিয়ে মুদ্রা চরিত্রটা আর সে যে দুনিয়াটাকে রিজেক্ট করছে দুটোই ব্যাখ্যা করা যায়। তিনি আমাদের এই সমাজটাকে বলেন মৃত্যু উৎপাদন কারখানা। ভাবুন একবার, মানে এমন একটা ধারণা যেখানে আমাদের সব পরিশ্রম, সেটা মাঠে হোক বা ফ্যাক্টরিতে, শেষ পর্যন্ত গিয়ে একটা শোষণ আর মৃত্যুর মেশিনে তেল ঢালে। রিপনের ফিলসফি অনুযায়ী আমরা যেই হই না কেন, গার্মেন্টস কর্মী বা কর্পোরেট এক্সিকিউটিভ, আমাদের সবার শ্রম এমন একটা সিস্টেমের অংশ হয়ে যায় যার বেশিরভাগ রিসোর্স খরচ হয় মানুষ মারার অস্ত্র বানাতে। আর দেখুন, এটা কিন্তু তার জন্য কোনো নতুন আইডিয়া না, এটা এমন একটা দর্শন যা তিনি প্রায় ২৫ বছর ধরে তৈরি করেছেন। এই টেলিফিল্মটা ভাইরাল হওয়ার অনেক আগে থেকেই। তো প্রশ্নটা আসেই যে এত ডার্ক, পরাবাস্তব আর দেখতে এত ডিপ্রেসিং একটা আর্ট কেন এত মানুষকে এভাবে ছুঁয়ে গেল? কারণটা হলো, এটা আসলে হতাশার কথা বলছে না, এটা বলছে রোগটা কি সেটা নিয়ে। আমাদের ভেতরে যে একটা অস্বস্তি কাজ করে, যেটার কোনো নাম আমরা দিতে পারি না, এই কাজটা ঠিক সেই অনুভূতিটাকে একটা নাম দেয়। রিপন তো বলেন তার কাজ নাকি মানুষকে ডিপ্রেশনের দিকে ঠেলে দেয়নি, উল্টো অনেকের জীবন বাঁচিয়েছে। মানে যখন কেউ বুঝতে পারে যে সমস্যাটা তার নিজের না, সমস্যাটা আসলে সিস্টেমের, তখন সে নিজেকে দোষ না দিয়ে বরং রুখে দাঁড়ানোর শক্তি পায়। আর ঠিক তখনই এই আর্ট বেঁচে থাকার একটা অস্ত্র হয়ে ওঠে। সবশেষে এই পুরো আলোচনাটা আমাদের একটা দারুণ ভাবনার সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, এই পুরো সিস্টেমটা যদি শুধু উৎপাদন আর ধ্বংস করার জন্যই বানানো হয়ে থাকে, তাহলে এর বিরুদ্ধে সবচেয়ে বড় বিদ্রোহটা কি হতে পারে? হয়তো নিজের মতো করে জীবনের অর্থ খুঁজে বের করাটাই সবচেয়ে বড় বিদ্রোহ। ঠিক যেমন একটা ফড়িং, যার জীবনটা হয়তো খুব ছোট, কিন্তু অসম্ভব উজ্জ্বল আর প্রতিবাদী।